ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার, আর অল্প কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে উপস্থিত হবেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আজাদ মজুমদার, স্বাগত সংবাদ সম্প্রসারণে। ধন্যবাদ। আজাদ মজুমদার, ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার দেখতে পাচ্ছিলাম আজকে সকাল থেকে, গতকালকে রাত থেকেই এই টেনশন, যে ইনসিডেন্টটাকে তৈরি করে ভারতের যে স্ট্রাইক পেহেলগাম, আমরা দেখেছি পেহেলগামে একটি টুরিস্ট স্পটে অ্যাটাক হয়েছে। কিন্তু আমার প্রশ্ন সেই জায়গায়, যে পেহেলগামে যেই জায়গাটা অ্যাটাক হয়েছে এখান থেকে 1 কিলোমিটার দূরে বেস ক্যাম্প আছে, এবং ওইখানে প্রতি 15 জনের জন্য একজন সেনা সদস্য নিয়োজিত। প্রশ্নটা হচ্ছে, এত হাইলি সিকিউরড একটা জায়গায় এই ভ্যাকিউমটা কিভাবে তৈরি হলো? সেটা তো যারা যুদ্ধ বিশ্লেষক আছেন তারাই আসলে ভালো বলতে পারবেন। আমাদের পক্ষে এখানে বসে আসলে ওখানকার পরিস্থিতি অনুমান করাও কঠিন। যখন এরকম যুদ্ধ পরিস্থিতি থাকে, অনেক ইনফরমেশন থাকে, অনেক ডিসইনফরমেশন থাকে, অনেক প্রোপাগান্ডা থাকে। আসলে কে যে কতটুকু সত্য বলছে এগুলো এইরকম পরিস্থিতিতে নির্ণয় করাও কঠিন। তো আমরা ঠিক এখনও জানি না সেখানে কি হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টুকটাক যা সংবাদ দেখছি বা অফিসিয়াল স্পোক্স পার্সনদের বরাতে টুকটাক যা জানতে পারছি, এর বাইরে আসলে এই মুহূর্তে ওখানকার প্রকৃত সিচুয়েশনটা আসলে জানা বা অনুমান করা কিংবা অ্যানালাইসিস করা, এগুলো খুবই একটা দুঃসাধ্য কাজ। আজাদ মজুমদার, এই যে আজকের অ্যাটাকের পরে পাকিস্তান সরকার তার সেনাবাহিনীকে পাল্টা আক্রমণের একটা অর্ডার তারা দিয়েছে, যে সময় হলে তারা একটা রিটেলিয়েট অ্যাকশনে তারা যাবেন। এই যে একটা ওয়ার টেনশন, বাংলাদেশ কি আসলে এইটা নিয়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, এই পাকিস্তান ভারত উত্তেজনায় বা যুদ্ধ যদি বলি আমরা? প্রথম কথা হচ্ছে যে যুদ্ধ বিশ্বের যে অঞ্চলেই হোক, তার কিছু না কিছু তো প্রভাব অন্যান্য দেশগুলোতে পড়েই। আপনি দেখেছেন যে ইউক্রেন যুদ্ধে কিভাবে আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বা আমাদের দেশে কীভাবে দ্রব্যমূল্য বেড়েছে, বা আরও অন্যান্য ভাবে আমাদের দেশের মানুষ এফেক্টেড হয়েছে। এর আগে অতীতে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ হয়েছে তখনও আমাদের দেশ এফেক্টেড হয়েছে। আর এটা তো আমাদের নিকটতম দুটো প্রতিবেশী দেশ। অবশ্যই কিছু না কিছু প্রভাব তো তার পড়বেই। আপনার আজকে আমরা এর মধ্যে দেখেছি যে বাংলাদেশে ঢাকাগামী 3টা বিমানের জার্নি রিরুট করতে হয়েছে। এরকম ছোটোখাটো প্রভাব যুদ্ধ যখন এই স্কেলে আছে এখনই আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে যদি আমরা চাই না কখনো এই যুদ্ধ বাড়ুক বা যুদ্ধকালীন একটা পরিস্থিতি বিরাজ করুক এই অঞ্চলে, যদি সেরকম হয় তাহলে তো প্রভাব পড়বেই। আর কাছাকাছি দুটো দেশ যখন আসলে যুদ্ধে লিপ্ত হয় তখন অন্যান্য অঞ্চলেও একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়, তো সেটারও একটা আশঙ্কা তো থাকেই। সব মিলিয়ে আমরা মনে করি যে যুদ্ধটা আসলে সবার জন্যই অকল্যাণকর, এটা কাউকেই আসলে লাভবান করবে না। সো আমরা বাংলাদেশের পক্ষ থেকে উভয় পক্ষকেই ইতিমধ্যে শান্তি সংযমের আহ্বান জানিয়েছি, এবং আমরা আশা করি যে অচিরে উত্তেজনা প্রশমিত হবে। বিশ্লেষকদের আজকে আমাদের একটা রিপোর্টে আপনি দেখতে পাচ্ছিলেন হেডলাইনে, বিশ্লেষকরা বলছেন যে এই যুদ্ধ যদি চলে বাংলাদেশে একটু কৌশলী হওয়া দরকার। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশকে কেমন কৌশলী হওয়া দরকার, বা কি কৌশল? যে কোনো যুদ্ধেই আসলে কৌশলী হতে হয় বাংলাদেশকে, কারণ প্রত্যেকটা যুদ্ধেই কোনো না কোনো শক্তি ইনভলভ থাকে। এবং বিশ্বের যে পোলারাইজেশনটা আমরা দেখি বিশ্ব রাজনীতিতে, তাতে দেখা যায় যে যারা যুদ্ধে লিপ্ত তারা সবসময় উভয় পক্ষে কোনো না কোনো শক্তির কাছ থেকে সাপোর্ট পেয়ে থাকে। বাংলাদেশ তো একটা গ্লোবাল ভিলেজের একটা পার্ট, এবং বাংলাদেশ আসলে তার অর্থনৈতিক বা রাজনৈতিক বলেন ইত্যাদি নানা কারণে বিশ্বের সব দেশের সাথেই কোনো না কোনোভাবে বাংলাদেশের সম্পর্ক আছে। কোনো না কোনোভাবে বাংলাদেশ বিশ্বের অনেকগুলো দেশ আছে যাদের উপর নির্ভর করে, বা অনেক দেশ আছে যারা বাংলাদেশের উপরও নির্ভর করে। তো যখন দুটো দেশ যুদ্ধে লিপ্ত হয় তখন কোনো পক্ষ অবলম্বন না করে আপনার যাতে নিজেদের
যে স্বার্থটা সেটাকে সমুন্নত রাখা যায়, সেটা তো সবসময় একটা যে কোনো দেশকে করতে হয়, বাংলাদেশকেও করতে হয়, কৌশলে তো অবশ্যই হতে হয়। আর এটা যেহেতু আমাদের একেবারেই নিকট দুটো প্রতিবেশী, আমাদেরকে তো কৌশলে হতেই হবে, কারণ আমাদের সর্বাগ্রে চিন্তা করতে হবে যাতে কোনোভাবেই এই যুদ্ধের দ্বারা বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই বিঘ্নিত না হয়। আজাদ মজুমদার, আপনাকে একটু জার্নালিস্ট হিসেবে একটা প্রশ্ন করি। আপনি যেহেতু সরকারের সাথে আছেন, বাট অ্যাজ এ নিউজম্যান আপনি একজন জার্নালিস্ট এবং আপনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাজ করেছেন, সেই জায়গায় আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই হামলাটা যখন হয়, যখন পাকিস্তানের উপর ইন্ডিয়ার একটা দোষারোপ, ইন্ডিয়া যখন পাকিস্তানকে দোষারোপ করে, তখন পাকিস্তান সাফ বলেছেন যে আমরা এই হামলার সাথে জড়িত নই। তারপরেও ভারত আজকে গতকাল রাতেই পাকিস্তানে অ্যাটাক করলেন। এটা কি এমন কি যখন কোনো দেশের একটা সরকার বা সরকার প্রধান কোনো কারণে একটু চাপে থাকেন, তখন আর ডাইভারশন থিওরি বলতে আমরা যেই শব্দটার সাথে পরিচিত, যে এই জায়গায় একটা আনরেস্ট করলে তাইলে অন্য কোনো কিছু আসলে হচ্ছে কিনা, বা নরেন্দ্র মোদী আসলে কোনো চাপে আছেন কিনা? ধন্যবাদ। যেহেতু আপনি সাংবাদিক হিসেবে প্রশ্ন করেছেন, আমি আশা করব যে এটা যারা দেখছেন তারা আমার ব্যক্তিগত ভিউ হিসেবেই দেখবেন। এটার সাথে আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই। আমার কাছে যেটা মনে হয়েছে যে যুদ্ধে আসলে সবসময় সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু কিছু ব্যক্তি বা কিছু প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে লাভবান হয়। ইন্ডিয়া এবং পাকিস্তানে এই যে যুদ্ধটা লেগেছে বা যুদ্ধকালীন একটা অবস্থা আমরা দেখছি, তাতে দুই দেশেই কিছু বেনিফিশিয়ারি থাকবে। খুব স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী আপনার পপুলিস্ট কিছু আইডিয়া নিয়ে উনি কাজ করেন। ওনার পপুলারিটি বাড়ানোর জন্য উনি এটাকে একটা উপলক্ষ্য হিসাবে ব্যবহার করতে পারেন। অতীতে আমরা বিভিন্ন দেশে এরকম দেখেছি। এমনকি এখন যে প্যালেস্টাইনে যে যুদ্ধটা চলছে, গাজায় যে আক্রমণটা হচ্ছে, সেটাও বিশ্লেষকরা অনেকেই মনে করেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওনার তার ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য উনি এই হামলাটা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন, সমগ্র বিশ্বের বা বৈশ্বিক জনমতটাকে উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। তো এইরকমটা ভারতের ক্ষেত্রে অস্বাভাবিক হওয়ার কিছু নেই, নয়। তবে এটা পাকিস্তানেও কিন্তু এটার একটা রাজনীতিতে একটা প্রভাব পড়বে। বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনী আপনার যারা সবসময় আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই ছিল, তারা কখনো আসলে মানে আমরা যেটা বলি অনেক সময় বিভিন্ন দেশে পাওয়ার স্ট্রাগল নামে একটা কথা আমরা বলে থাকি, পাকিস্তানের সেনাবাহিনী আসলে সেভাবে কখনো পাওয়ার নিয়ে স্ট্রাগল করতে হয় না, পাওয়ারটা সবসময় তাদের কাছেই ছিল। এখন তাদের পাওয়ারটা আর একটু কনসেন্ট্রেটেড হবে, তাদের গ্রিপটা আর একটু স্ট্রং হবে, কারণ যেহেতু বিষয়টা জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত, তাদের সেনাবাহিনী এখানে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। সো রাজনীতিবিদদের উপর তাদের নিয়ন্ত্রণটা আরও বাড়বে। সো এটা এই যুদ্ধে পাকিস্তান এবং ভারত দুই দেশেই কিছু বেনিফিশিয়ারি থাকবে, কিন্তু যেই বেনিফিশিয়ারি থাকুক আলটিমেটলি কিন্তু আসলে দুইটা দেশের সাধারণ মানুষ, বিশেষ করে সীমান্ত এলাকার মানুষ, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং অলরেডি আমরা তার কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। সাংবাদিক হিসেবে একটা কনফিউশনের জায়গা কি, আমি বলি আপনার সাথে আজাদ মজুমদার, আমি আগেই বলেছি যে একজন জার্নালিস্ট হিসেবে আপনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে আপনি কাজ করেছেন, সেই ক্ষেত্রে যেমন যখন অ্যাটাকটা করে তখন ভারত থেকে বলা হলো আমরা মিলিটেন্ট দেনে অ্যাটাক করেছি ভারতের পক্ষ থেকে, পাকিস্তানের পক্ষ থেকে বলা হলো যে না, ভারত যেই জায়গায় অ্যাটাকটা করেছে সেখানে একটা হসপিটাল ছিলেন, স্কুল ছিলেন এবং যেটা বলে যে মাদ্রাসা ছিলেন। এই যে একটা কনফিউশন, মানে মিডিয়াতে, দুই পক্ষের মিডিয়াতে, যে ভারত বলছে আমরা অ্যাটাক করেছি মিলিটেন্ট ডেনে, জঙ্গি আস্তানায়, কিন্তু পাকিস্তান বলছেন যে না। এটা আসলে যারা যুদ্ধ করে তারা সবসময় কিন্তু কিছু না কিছু এক্সকিউজ খোঁজে এবং কিছু না কিছু এক্সকিউজকে কাজে লাগিয়ে যুদ্ধটা শুরু হয়। এবং এটা শুধুমাত্র এই যুদ্ধে নয়, এটা অন্যান্য দেশের যুদ্ধ আমরা দেখেছি। ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন, এটা তো বিশ্ববিখ্যাত হয়ে রয়েছে, যদিও পরবর্তীতে দেখা গেছে আসলে এরকম কোনো ওয়েপন ছিল না। তো এরকম বিভিন্ন যুদ্ধেই আসলে এই ধরনের এক্সকিউজ ব্যবহার করা হয়, সেগুলো সত্য মিথ্যা আসলে এই মুহূর্তে যাচাই করা খুব কঠিন। তবে একটা জিনিস আজকে যেটা দেখেছি,
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 3টা বিমান ভূপাতিত করা হয়েছে। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে ভারতকে তার ডিফেন্স প্রকিউরমেন্টের পলিসিটা রিভিউ করতে হবে সামনে, যেটা মানে আমি সাংবাদিক হিসেবে আমার কাছে যেটা মনে হয়। কারণ আপনার যারা ডিফেন্স ইকুইপমেন্ট যারা সাপ্লাই দেন তাদের সাপ্লাইয়ের কার্যকারিতাগুলো আপনার এই ধরনের যুদ্ধে কিন্তু একটা বড় ধরনের পরীক্ষা হয়ে যায়, একেবারে রিয়েল টাইম টেস্ট যেটাকে আমরা বলি। এবং সেটা যদি এই অস্ত্রের কার্যকারিতা বা বিমানের কার্যকারিতা না থাকে বা রিয়েল ফাইটের সময় যদি কোনো একটা বিশেষ ধরনের বিমান যদি সেটা কাজে না আসে, তাহলে সেই বিমান যদি তারা আবার পরবর্তীতে কিনবে কিনা সেটা নিয়ে তখন তাদেরকে ভাবতে হয়। আর সেই বিমানের যারা অ্যাকচুয়ালি নির্মাতা তাদেরকেও কিন্তু একটা রিডিজাইন করার একটা বিষয় থাকে, কস্ট তাদের একটা তারা বার্গেনিং পাওয়ার কিছু কিছু ক্ষেত্রে লস করে, আবার যারা এইসব ক্ষেত্রে সাকসেস পায় তাদের বার্গেনিং পাওয়ারটা বাড়ে। তো এই ধরনের যুদ্ধে আসলে আপনি জানেন যে আমাদের দুটো দেশের ডিফেন্সের ক্ষেত্রে প্রচুর ইনভেস্ট করে তাদের ইনভেস্টমেন্টটা তারা কোথায় করবে, কোন দেশ থেকে তারা কিভাবে ডিফেন্স ইকুইপমেন্ট পারচেস করবে সেটা অনেকটা নির্ভর করে কাদের সাথে তাদের সুসম্পর্ক আছে। কিন্তু যখন যুদ্ধে কোনো একটা অস্ত্র ব্যবহৃত হয় এবং সেটার কার্যকারিতাটা এক্সপোজ হয়ে যায় তখন কিন্তু আসলে সুসম্পর্কের চেয়ে তখন আসলে বেশি গুরুত্ব আসে এফিসিয়েন্সিটা। তো এফিসিয়েন্সিটা হয়তোবা এখন নতুন করে তাদেরকে ভাবতে হবে যারা এই দুপক্ষই যারা ইনভলভ। আমি এটা একান্তই আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলছি। এটার সাথে না অবশ্যই আজাদ মজুমদার, কারণ যে যুদ্ধ বিমানগুলো ভূপাতিত হয়েছে সেটা হচ্ছে দাসল্ট রাফাল, দ্য 5th জেনারেশন ফাইটার জেট। আপনি যেটা বলছিলেন যে আসলে এখন ভারত বা যেই দেশই হোক না কেন এই যে দাসল্ট বা 5th জেনারেশন ফাইটার যে এতটা হাইলি ইকুইপড এই যে ভূপাতিত হলো, আপনার কথাই বলতে হচ্ছে যে আসলে এখন তাদেরকে চিন্তা করা উচিত বা যেই প্লেনটা যেখান থেকে তৈরি হয়েছে তাদেরকে প্রশ্ন করা উচিত। আমরা আরও কথা বলবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ফিরছি আলোচনায়। মাসুদ কামাল, আমরা বিরতির আগে আজাদ মজুমদারের সাথে পাকিস্তান ভারত যুদ্ধ নিয়ে কথা বলছিলাম। আপনার কাছেও একই ধরনের প্রশ্ন, এই যে পাকিস্তান ভারতের যে যুদ্ধ উত্তেজনা, আসলে এটাতে আসলে লাভ কি? শুনেন, যুদ্ধের ডেফিনেশন না চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা যখন ছোটোবেলায় ইতিহাসের বই পড়তাম তখন দেখতাম যে দুই রাজা যুদ্ধ করতো, যে হারতো সে কিন্তু দেশ ত্যাগ করতো, পালায়ে যাইতো, ঘোড়ায় চড়ে শেষ মুহূর্তে ভেঙে যেত, কিছু একটা হইতো, এবং ওই রাজ্যটা দখল করতো, ওই রাজ্যে সোনা দানা সব লুটপাট হইতো। যুদ্ধের ওই ফরম্যাট তো এখন আর নাই। আর বাস্তবতা হলো এখনকার দিনে যুদ্ধ যেটা হয়, এই যুদ্ধে যে জিতে সেও হারে, যে হারে সেও হারে। এখানে ব্যক্তি হারে না, এখানে জাতি হারে, রাষ্ট্র হারে, উভয় দেশে হারে। এবং যে দুজন যুদ্ধ করে তার আশেপাশে যারা থাকে তারাও হারে। এটি হলো বর্তমান যুদ্ধের রিয়েলিটি। রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ হচ্ছে, কে জিতছে ভাই? 2 বছর ধরে চলছে, কে জিতছে? কে হারছে যদি বলেন, সে হারার দলে কিন্তু আমরাও আছি, আমরাও হারতেছি। এখন ইউক্রেন কোথায়? যারা ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ জানে তাদের মধ্যে 95% লোক জীবনে কোনোদিন ইউক্রেন যায় নাই, যাবেও না। কিন্তু অচেনা সেই দেশের যুদ্ধ কিন্তু আমাদের উপর প্রভাব ফেলে। এটা হলো আমাদের একজন প্রতিবেশী, এখানে আরও ফেলে। এখন কে জিতলো কে হারলো আপনি জানবেন কিভাবে? মিডিয়ার থেকে। মিডিয়াটা কোন দেশের মিডিয়া? ভারতের মিডিয়া। আজকে ভারতের পত্রিকাগুলি পড়েন, দেখবেন যে পাকিস্তানে আর খুব বেশি কিছু অবশিষ্ট নেই, মোটামুটি শেষ করে ফেলেছে এরা। পড়েন আবার পাকিস্তানের পত্রিকা পড়েন, ওখানে দেখবেন যে ভারতের খালি 5টা আজকে পড়ছে, আরও যে কতগুলি পড়বে এগুলো ঠিক ঠিকানা নাই, সব পড়তেছে। আজকে একটা কার্টুন দেখলাম পাকিস্তানের এক পত্রিকা কোথায় দেখলাম, ওইখানে একটা বিমান যে ভূপাতিত হয়েছে ওর ছবি দিয়ে রাখছে, নিচে ক্যাপশন দিয়ে রাখছে যে কেবল বিমান কিনলেই হয় না, চালাতে জানতে হয়। এমন মানে এইটাকে নিয়ে কতভাবে যে টুইস্ট করবে, এতে কিছু প্রমাণ হয়? এতে কিছুই প্রমাণ হয় না। 2 দেশের শেয়ার বাজার দেখেন ডাউনওয়ার্ড, এমনকি বাংলাদেশের শেয়ার বাজার আজকে এদের প্রভাব পড়ছে। কাজেই এই আমরা করে কি যুদ্ধ শুনলে মানে দেখি কে জিতে? যুদ্ধে কেউ জিতে না, যুদ্ধে সবাই হারে। লাভ হয় একমাত্র এই যুদ্ধের জন্য আলোচনা চলছিল ওই পেহেলগামের সেই পরে, মানে আপনার ওই হত্যাকাণ্ডের পরে
ভারত যখন যুদ্ধ আলোচনা করছিল, এর মধ্যে ভারত আরও 26টা রাফাল বিমান কেনার জন্য অর্ডার দিয়ে দিছে। তো এই রাফাল বিমানে যারা নাকি আপনার মাঝখানে আছে, এদের লাভ হয়, আর লাভ হয় ফ্রান্সের কোম্পানির জায়গা থেকে। মাসুদ কামাল, এটা আমরা বিরতির আগে আজাদ মজুমদারের সাথে একই প্রশ্ন নিয়ে কথা বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে এই যে সল্ট রাফালের কথা আপনি বলছিলেন, তো এই যে রাফাল নিয়ে কিন্তু মোদির এগেইনস্টে যে পার্টিটা ছিল তারা বিভিন্ন অ্যালিগেশন তুলেছে, কিন্তু এই যে রাফালটা যে ভূপাতিত হইল, ঠিক আছে, রাফালের মতো দ্য 5th জেনারেশন ফাইটার জেট, এখন এই যে আরও 26টা কেনার প্রক্রিয়ার মধ্যে আছে, এখন আপনার কাছে কি মনে হয় যে এইটার চেঞ্জ আসবে কি আসবে না ডিফেন্স ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে? না আসবে না কেন ভাই, এটা কেনা তো হয় অন্য কারণে। কেনা হলো যার কাছ থেকে আপনি যা কিনতেছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন, তার উপর। বাংলাদেশ বোয়িং কিনবে না এয়ারবাস কিনবে, এটা ডিপেন্ড করে এরা যারা বানাচ্ছে সেই দেশের রাষ্ট্র ক্ষমতায় কারা আছে, তাদের সঙ্গে আমাদের রাষ্ট্র ক্ষমতায় কারা আছে, তাদের কি সম্পর্ক, তার উপর। বোয়িংও ভালো, এয়ারবাসও ভালো, আপনি কিনবেন কোনটা? আমার জন্য কোনো সুবিধা এগুলো না, কিন্তু হিসাবটা ওই জায়গাটাতে যে আমার এখানে যে সরকার আছে সেই সরকারের সঙ্গে ওই দুই দেশের কোন সরকারের সম্পর্ক অধিকতর ভালো, অথবা কোন দুই সরকারের সঙ্গে অধিকতর ডিলিংসটা ভালো, অন্য কোনো ডিল আছে কি না, এগুলোর উপর নিয়ে নির্ভর করে তোর ভাই। রাফাল বিমান, হ্যাঁ বলতে পারেন আপনি, ক্ষতি হয়েছে রাফাল বিমান যারা বানাইছে তাদের, বলবো তুমি এত আধুনিক বিমান বানাইছো, ওরা তো ফালাই দিল। এখন এটা কি বিমানের দোষ, নাকি বিমানের যে ককপিটে ছিল তার দোষ, নাকি কিসের দোষ, নাকি প্ল্যানিংয়ের দোষ? এটা তো আমি আপনি বুঝবো না জীবনেও। এটা আমি আপনি চাইলে তো রাফালে যে উঠতে পারবো না। তো আমি হয়তো বোয়িং অথবা এয়ারবাসকে আমি চুজ করতে পারি যে আমি এয়ারবাস উঠবো না, বলে দিলাম, সেখানে আমার চয়েস আছে। এটা তো আমার কোনো চয়েসও নাই। তো এখন এটা ওদের ব্যাপার ভাই, আর এটা তো আমাদের ব্যাপার না, এটা ইন্ডিয়ার ব্যাপার, ইন্ডিয়ার ব্যবসা, ইন্ডিয়ার স্ট্র্যাটেজি, এটা ইন্ডিয়ানরা বুঝবে। এটা নিয়ে আমরা আলোচনা করতেও যাওয়া আমাদের উচিত না। আমি গেলে একটা কথা বলি যে আমাদের দেশে যারা আছে, আমাদের যে সোশ্যাল মিডিয়া মনে করেন একদিনই বিশ্ব জয় করে ফেলায়, আবার উমুককে ক্ষমতা থেকে নামায় ফেলে, এগুলো তো আমরা প্রায় করি। এখানে যারা চালাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট ভাই, এতে কিন্তু যায় আসে না, কিন্তু যায় যেটা সেটা হলো গিয়া বিভিন্ন দেশ তো এগুলো নিয়ে মাতামাতি করে, এগুলো নিয়ে দেখে আমাদের জনগণের আপনার টেম্পারমেন্টটা কী, আমরা আসলে কোন দিকে চাচ্ছি, কী বলছি, আমাদের রুচিটা কেমন, এগুলো কিন্তু লোকে দেখে। আমি মনে করি এই সমস্ত ব্যাপারে আমাদের খুব অতি উৎসাহী হওয়ার কোনো সুযোগও নাই, প্রয়োজনও নাই। আমরা একটু আজাদ মজুমদারের কাছে, যে আজাদ মজুমদার যেমনটা মাসুদ কামাল বলছিলেন, অতি উৎসাহী হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আজকে সারাদিন ফেসবুকে দেখতে পাচ্ছি টেনশন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের, কিন্তু আপনি ফেসবুকে আমরা যখন দেখতে পাচ্ছি মানে মনে হচ্ছে এইটা জয় বাংলাদেশের, কেউ পাকিস্তানের পক্ষে কথা বলছেন, কেউ ভারতের পক্ষে কথা বলছেন। এই যে অতি উৎসাহী যে ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, এইটাও তো বাংলাদেশের জন্য একটা প্রভাব পড়ে কিনা? মানে আমাদের নাগরিক আমরা খুব অতি উৎসাহী হয়ে আমরা কাউকে জিতিয়ে দিচ্ছি, কাউকে হারিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা আসলে পুরো সিনারিওটা রিফ্লেক্ট করে না। সোশ্যাল মিডিয়াতে অনেকে লাইক ডিসলাইকের জন্য অনেক ধরনের কমেন্ট করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আসলে উদ্বিগ্ন প্রত্যেকে। কারণ আমার পাশের দেশে যখন যুদ্ধ হয় বা যুদ্ধ পরিস্থিতি হয়, তখন আমার আসলে উদ্বিগ্ন না হয়ে আসলে উপায় থাকে না, আপনি যদি রিয়েলিস্টিক দিক থেকে চিন্তা করেন। এবং আমরা যে উদ্বিগ্ন তার কিছু বাস্তব প্রভাব আমরা কিন্তু আমাদের সমাজে অলরেডি আজকে দেখেছি। মাসুদ কামাল ভাই যেমন বলেছেন যে আমাদের শেয়ার বাজার এফেক্টেড হয়েছে, আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে ঢাকাগামী 3টা বিমানকে রিরুট করতে হয়েছে আজকে। এগুলো কিন্তু রিয়েল এফেক্ট যুদ্ধের। আপনার ফেসবুকে আপনি কে কি বললো না বললো সেটা কিছু আসা যায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে ভারত এবং পাকিস্তানে একটা যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ চলমান থাকার কারণে আমরাও এফেক্টেড হতে শুরু করেছি। আমরা আশা করব এই জন্য যে এই পরিস্থিতি দ্রুত অবসান হবে, একটা শান্তি ফিরে আসবে। কারণ আমাদের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য, আমাদের এই শান্তির জন্য এই অঞ্চলে দুই দেশের মধ্যে শান্তি থাকাটা জরুরি। আমরা সেই দৃষ্টিকোণ কিন্তু এটা দেখি। এটা এমন একটা সিরিয়াস বিষয়, এটা নিয়ে আসলে ফেসবুকের হাসি তামাশা কে খুব বেশি গুরুত্ব দিয়ে কথা বলারও কিছু নেই, বা এটা নিয়ে চিন্তিত হওয়ারও কিছু নেই, বরঞ্চ বাস্তবতা যেটা সেটাকে মাথায় রেখে আমাদের প্রত্যেককে এখন আসলে কাজ করা উচিত বা চিন্তাভাবনা করা উচিত।
আজাদ মজুমদার, আপনি বলছেন বাস্তবতার নিরিখে আমাদের কথা বলা উচিত। আজকে যখন আমরা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ নিয়ে কথা বলছিলাম, ঠিক সেই সময় কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্তে শতাধিক ভারতীয় নাগরিককে পুশিন করেছে বিজেপি। জি, ঠিক আছে, মানে এই যে একটা ফ্যাজার্ড ওয়ে, এই আপনার এদিকে পাকিস্তানের সাথে টেনশন, এদিকে বিএসএফ পুশিন করলো এই যে ভারতীয় নাগরিকদের। আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাচাই বাছাই চলছে, যদি না হয় এদের ফেরত পাঠানো হবে, যদি এটা বাংলাদেশি না হয় তাহলে এদের ফেরত পাঠানো হবে। জি, সেটাই। এই যে একটা সিনারিও ক্রিয়েট করতেছে বা একটা ইনসিডেন্ট ক্রিয়েট করতেছে, এইটার সাথে আসলে আমার মনে হয় না যুদ্ধ পরিস্থিতির বা যুদ্ধের কোনো সম্পর্ক আছে, কারণ এরকমটা এর আগেও আমরা দেখেছি ভারতের পক্ষ থেকে করা হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে। আমাদের যারা সীমান্তরক্ষী আছেন তারা সবসময় সজাগ ছিলেন এবং এই ধরনের চেষ্টা এগুলো প্রতিরোধ করেছেন। আমরা বিশ্বাস করি যে আমাদের দেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে থাকে না। তারপরেও যদি তারা মনে করে বা পুশব্যাক করার চেষ্টা করে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ এটুকুই করা যেতে পারে যে আসলেই তাদের ক্লেমটা জেনুইন কিনা এটা যাচাই করে দেখা। আর তবে আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে ভারতে বসবাস করে না। যাদের কথা বলা হচ্ছে তারা হয়তো ভারতেরই নাগরিক, সেখানে কোনো ডকুমেন্ট তারা জালিয়াতি করে সেখানে হয়তো তারা বসবাস করছে, যে কারণে তারা এই ধরনের বা তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাদের কেউ এ ধরনের সুযোগ নিতে পারে। বাট আমরা বাংলাদেশ সরকার এই দিক থেকে সতর্ক আছে এবং অবশ্যই আমাদের চেষ্টা থাকবে এই ধরনের চেষ্টা যদি করা হয় তাহলে সেটা আমরা কূটনীতিকভাবে এবং আমাদের যে সীমান্তরক্ষী যারা আছে তারা তাদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে মোকাবেলা করব। ধন্যবাদ আজাদ মজুমদার। আমাদের একটা বিরতি সময় হয়েছে। মাসুদ কামাল, আজাদ মজুমদারের কথা থেকে আপনার কাছে আসবো। আজাদ মজুমদার যেটা বলছেন যে আমাদের বাংলাদেশি কোনো নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করেন না, আপনার কাছে এই প্রশ্নটা থাকবে। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ আরেকটির বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিজেপির আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, বিরতির আগে আমরা আজাদ মজুমদারের সাথে কথা বলছিলাম যেটা পুশিন নিয়ে। আজকে কুড়িগ্রাম এবং খাগড়াছড়িতে বিএসএফ প্রায় শতাধিক মানুষকে পুশিন করেছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি এরা যাচাই বাছাই চলছে, যদি বাংলাদেশি না হয় তাদেরকে ফেরত পাঠানো হবে। কিন্তু আজাদ মজুমদার একটা কথা বলেছেন বিরতির আগে, যে কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে থাকেন না। দেখেন, একটা জিনিস আমি বলি, অবৈধভাবে একটা দেশে যে কেন থাকবেন, যদি সেই দেশে আমাদের দেশের চেয়ে বেশি লুক্রেটিভ হয়, বেশি আকর্ষণীয় জায়গা হয়। ভারত আমাদের চেয়ে খুব ভালো, মানে থাকার জন্য, বসবাসের জন্য আমাদের চেয়ে খুব আরামদায়ক জায়গা, এটা আমার কাছে মনে হয় না ভাই। এটা বলে লাভ নেই। যে কোনো কিছু আপনি মানে কোন দিক দিয়ে কেন থাকবে, আবার বাংলাদেশের লোকজন ওখানে যে খুব সহজে চাকরি বাকরিও পাবে সেরকম সুযোগও নাই। ওখানে কাজের সুবিধাও বেশি না, ওখানে জীবনযাত্রা আমাদের চেয়ে কম ব্যয়বহুল না। আপনি ওষুধ কিনতে যান না। আমি একটা সিম্পল উদাহরণ দেব বলি। আমরা যে ওর স্যালাইন খাই না, দাম কত? 4 টাকা 5 টাকা। আমাদের এটা হলো আধা কিলোমিটার, আধা লিটার পানির মধ্যে গুলতে হয়। ভারতের ওর স্যালাইনটা পাওয়া যায়, ওদের সিপ্লা না কেয়ার কোম্পানি আছে, ওটা হলো আপনার 750 ml পানিতে মিশাতে হয়, মানে আমাদেরটা 1.5 গুণ। 1.5 গুণ ওটার দাম হওয়ার উচিত কত? 7.5 টাকা। ওটার দাম হলো 38 টাকা, 38 রুপি। ওটার দাম হলো 38 রুপি ভাই, আমি নিজে কিনছি। তো 38 মানে কি, আমাদের টাকা প্রায় 50 টাকা। তো এটা তো সহজ, একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বললাম। আমাদের এখানে 75 পয়সা দিয়ে প্যারাসিটামল পাওয়া যায়, ভারতে ইম্পসিবল, পাবেন না। ওদের এখানে যাবে কেন ভাই? একটা সিম্পল জিনিস, মনে করেন আমেরিকা তারও দাম বেশি, আমেরিকা কেন যায়? আমেরিকা ইনকাম বেশি, আমেরিকা ঘন্টা অনুযায়ী সে আয় করে। তো ওখানে আমাদের লোক যাবে কেন? ইনকাম বেশি করতে পারবে। ভারতীয়রা আমাদের এখানে আসতো আগে, কী কারণে আসতো? আমাদের এখানে তারা ইনকাম বেশি করতো। আমাদের এই যে ব্যাংক হাউসগুলো, তারপরে আপনার গার্মেন্টস সেক্টরের লোকজন, এদের মধ্যে একটা ছিল আর কি, যে ইন্ডিয়ান লোকজনকে আনলে হয়তো তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, এরা ফটফট করে ইংরেজি বলতে পারে, উপরের দিকে পোস্টে থাকবে, হিউজ টাকা বেতন পাইতো, অর্ধেক পাঠাইতো বৈধ পথে আর অর্ধেক পাঠাইতো অবৈধ পথে। আপনি দেখেন না ওদের যে হিসাব করে দেখেন না রেমিটেন্সের দিক দিয়ে, ভারত পৃথিবীর যত দেশ থেকে রেমিটেন্স পায় তার মধ্যে গত বছর পর্যন্ত শীর্ষ 3টা জায়গার মধ্যে একটা হলো বাংলাদেশ। তো কে কারণ ওরা এখানে আমরা যাবো কেন? হ্যাঁ, আমাদের এখানে চোরাচালানি করতে যায় খুচরা মুচরা কিছু লোকজন যায়, গরু আমদানি করে, ওরা তো গরু খায় না, ওখানে তো গরুর দাম তো কম,
ওইখানে গরুর দাম কম হবে, কম দামে গরু এই এছাড়া আর কোনো প্রয়োজনে ভারতে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই রে ভাই। তারা পাঠাইছে কেন আমি বলি, তারা পাঠাইছে নাকি যুদ্ধ লাগছে, যুদ্ধ লাগার কারণ তারা যে খুব গভর্নমেন্ট যে খুব অ্যাক্টিভ এটা প্রমাণের জন্য এই কাজগুলি করছে। দুদিন পরে দেখবার আবার আপসেট ব্যাক করে দেবে, কারণ আমাদের না তো ভাই এই লোকগুলো। শুনেন, আমাদের সাবধান হতে হবে, সেটা আমি বলি, আমাদের কিছু ব্যাপারে সাবধান হতে হবে। সেই জিনিসটা যেমন কয়েকদিন আগে দেখলাম আমাদের বিডিআরের সাবেক যিনি প্রধান ছিলেন আলম ও ফজলুর রহমান, উনি হঠাৎ করে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বসলেন যে যদি ভারত পাকিস্তানে যুদ্ধ লাগে তাহলে আমাদের 7 সিস্টারের উপর আমাদের কবজা করা উচিত, এটসেট্রা এটসেট্রা। পরের দিন ভাগ্য ভালো আমাদের যিনি মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনি বলছেন যে এটার সঙ্গে এটা সরকারের মতামত না এবং এর সঙ্গে সরকার একদমই একমত না। তো ঠিক আছে, হয়ে গেছে, বলে গেছে। কিন্তু এই সমস্ত লোকের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। কিছু পাগল লোক আছে ভাই, এদের বেঁধে রাখাই উচিত। লোকে বলে না পাগল হলে বাইন না রাখা উচিত, হুট করে আরেকটা দিয়ে দেবো এটা কথা। তো এই সমস্ত কথার কিন্তু ব্যাড এফেক্ট হয়। এই লোকটা যাই হোক মাথা বয়স হয়েছে, তার তো শিখতে পারে, আমি যাই না, কিন্তু তারপরেও তো ওনার পরিচিতিটা কি? উনি তো আমার মতো এলেবেলে কেউ না, আমি একটা পাবলিক, আমার কেউ চেয়ে না। উনি তো বিডিআরের চিফ ছিলেন ভাই, আর্মির মেজর জেনারেল ছিলেন তো ভাই। একটা লোক তো এমনি এমনি জেনারেল হয় না। এই কথা উনি বলেন কীভাবে পাবলিকলি, আমি তো এটা মানে বুঝা পাই না। তো এই ধরনের কথাবার্তা যদি বলা বলি হয় এই সময়ে, আমি মনে করি এগুলি রিস্কি। এই সমস্ত কথা আমাদের দেশের জন্য, আমাদের সরকারের জন্য, আমাদের মানুষের জন্য রিস্কি। ধরেন আমাদের মানুষ তো ইন্ডিয়াতে যাতায়াত করে, প্রয়োজনীয় যায়, এখন যাতায়াত করার সময় এখন ওই কথাটাকে যদি কেউ কেন্দ্র করে ওরা কেউ আমাদের সঙ্গে আচরণ করে, সেটা আমাদের জন্য পেইনফুল না? পেইনফুল। তো এইগুলি মাথায় রাখতে হবে, সেন্সিবল হইতে হবে, এমনিই সেন্সিবল হতে হবে। মানে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো তবু সেন্সিবল আচরণ সবার কাছ থেকে আশা করি। আর যখন পরিস্থিতি অস্বাভাবিক তখন তো আরও বেশি কেয়ারফুল হতে হবে। এই জিনিসটা সকলের কাছ থেকে আশা করি। ভাই আপনারা উল্টাপাল্টা কথা, এমন কথা বলেন না যা হয়তো চমক সৃষ্টি করতে পারে, কিন্তু এই চমক যা মানে পরবর্তী সময়ে আপনার জন্য, জাতির জন্য ঝামেলা বয়ে আনতে পারে, এটা মাথায় রাখতে হবে আমাদের সবার। ধন্যবাদ মাসুদ কামাল। আজাদ মজুমদার, যেমনটি মাসুদ কামাল বলছিলেন যে কিছু কিছু স্টেটমেন্ট মানে একটা পর্যায়ে যারা নিজেদেরকে রাখেন এসব স্টেটমেন্ট দেশের জন্য রিস্কি, সরকারের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। আপনি তো সরকারের সাথে আছেন, আপনার কাছে কি মনে হয় যে একটা পাবলিক স্টেটমেন্ট বা যার পার্সোনাল স্টেটমেন্ট বা ওই লেভেল থেকে এটা সরকারের জন্য বাজে ইম্প্যাক্ট পড়ে? ধন্যবাদ। আমি ওনার সাথে পুরোপুরি একমত। আসলে এটা শুধু যারা কোনো পদে আছেন বা কোনো দায়িত্বশীল ব্যক্তি তা না, আমি মনে করি এটা আমাদের নাগরিক দায়িত্ব। আপনার আমরা এমন কোনো কথা না বলি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কোনো মাধ্যমে যেটা সুযোগ অন্য কেউ নিতে পারে, যেটা সুযোগ নিয়ে আমার দেশটাকে অন্য কেউ অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এটা আমাদের প্রত্যেকটা নাগরিকেরই আসলে এই বিষয়ে সচেতন থাকা উচিত। কারণ আপনার আরেকটা জিনিস হলো যে ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু থেকে যায়। আপনি এখন যদি কোনো একটা কথা বললেন, পরিস্থিতি আপনার অনুকূলে আছে এই জন্য আপনি একটা কথা বলে বাহবা নিলেন, কিন্তু এমন একটা সময় আসতে পারে যখন আপনার এই কথা ব্যাকফায়ার করবে, আপনাকে আবার মানে তখন এটার জন্য অন্য পর্যায়ে জবাবদিহিতা করতে হবে। সেজন্য আমরা সরকার বা সরকারের বাইরের কোনো বিষয় না, এটা আমাদের যারা নাগরিক আছেন, আমাদের শিক্ষিত জনগোষ্ঠী যারা আছেন, আমি মনে করি প্রত্যেকেরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এই কারণেই যে কারো একটা বিশেষ মন্তব্য বা কারো একটা তথ্য বা অপতথ্য ইত্যাদির কারণে আমার দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে, দেশের অভ্যন্তরীণভাবেও আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে, কারো কথা থেকে কেউ উস্কানি নিতে পারে। তো এইগুলো যাতে না হয়, আমরা তো এটা সবসময় এই আহ্বানটা জানিয়েছি। আর আমরা এটাও বলেছি যে মিডিয়া লিটারেসি, যেটার কথা আমরা প্রায় আলোচনা করি, মিডিয়া লিটারেসিটা আমাদের সামগ্রিকভাবে বাড়ানো উচিত। কারণ অনেক সময় দেখা গেল যে আমরা অনেক সময় না বুঝে অনেক মন্তব্য করে ফেলি, যে মন্তব্যটা আসলে সত্যিকার অর্থে খুবই বিপজ্জনক। তো এই বিষয়ে সবারই সচেতন থাকা জরুরি। এটা সরকারে থাকুন তিনি বা নাইবা থাকুন, এমনকি যারা আমরা টকশোতে এসে নানা কথা বলি, তাদেরও আমি মনে করি যে একটু দায়িত্বশীল হয়ে কথা বলা উচিত এবং এমন কোনো কথা বলা উচিত না। প্রথমত তথ্য হিসেবে যদি কোনো ভুল তথ্য তো দেওয়া উচিতই না, কিন্তু আমরা যদিও লক্ষ্য করেছি টকশোতে অনেকেই নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দেয়। এই তথ্যগুলো দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত। এবং আমরা টকশোতে যখন কোনো মন্তব্য করি, এগুলো তো রেকর্ড হিসাবে থেকে যায়, এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের সমাজে বিশৃঙ্খলা
সৃষ্টি করতে পারে, এগুলো থেকে কেউ উস্কানি পেতে পারে বা আশকারা পেতে পারে, এরকম কিছু মন্তব্য অনেকে করে। তো আমি মনে করি যে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম না, মূলধারার গণমাধ্যমেও সব জায়গাতেই আসলে সবাই আমরা যখন কথা বলবো আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব, দায়িত্বশীল মানুষের মতো আচরণ করব। ধন্যবাদ আজাদ মজুমদার। আমরা প্রায় শেষের দিকে আছি, আমি খুব অল্প করে আপনার কাছ থেকে শুনতে চাই, নানা জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বেগম জিয়া দেশে ফিরেছেন, রাজনীতির নতুন সমীকরণ বিশ্লেষকরা বলছে, খুব অল্পতে বলবেন। এটা আসলে মাসুদ কামালের কাছে শুনবো। আমরা প্রথমত মানুষ হিসাবে আমরা আনন্দিত, কারণ উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, উনি একটু 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 করে সুস্থ হচ্ছেন। এটা যে কোনো মানুষকেই যখন উনি অসুস্থ থাকেন এটা তাকে সুস্থ হতে দেখাটা একটা আনন্দের বিষয়। তো এটা অবশ্যই আমাদের জন্য সুসংবাদ। আর যেহেতু উনি আমাদের দেশে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন এবং দায়িত্বশীল একজন রাজনীতিবিদ হিসেবে সবসময় ভূমিকা রেখেছেন, ওনার সুস্থতাটা আমাদের দেশের জন্য খুব সময় আছে, আমরা একটু মাসুদ কামালের কাছে শুনি। আজাদ মজুমদার, মাসুদ কামাল 30 সেকেন্ডের মধ্যে। না, উনি এসেছেন এটা খুব ভালো, এবং উনি একটা মনে রাখতে হবে বিএনপি এখন একটা বড় দল, এবং বড় দলে উনি বড় নেত্রী, এবং উনি অসুস্থ ছিলেন, কিন্তু আমি দেখলাম উনি কিন্তু হুইল চেয়ার থেকে নামলেন বটে, কিন্তু হেঁটেই উঠলেন। এতে মনে হয় উনি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি খুব স্টেবল অবস্থায় আছেন। সরকারের সঙ্গে বিএনপির একটা বিরোধ কিন্তু চলমান, সেই বিরোধটা হলো নির্বাচনটা কবে হবে এটা নিয়ে। বিএনপি চায় ডিসেম্বরে আগে নির্বাচন হোক অথবা ডিসেম্বরে হোক, সরকার চায় ডিসেম্বরে অথবা তারপরে, এরকম একটা অবস্থা। আমি মনে করি এই অবস্থায় যদি খালেদা জিয়া সক্রিয়ভাবে রাজনীতিতে সরব হতে পারেন, সেটা সরকারের জন্য একটা বাড়তি চাপ হতে পারে। ধন্যবাদ মাসুদ কামাল। এটা আমি তো মনে করি সরকারের জন্য বাড়তি একটা সুবিধা, কারণ উনি একজন অভিজ্ঞ স্টেটস পারসন। ওনার কাছ থেকে আমরা এমন একটা নির্দেশনামূলক একটা জিনিস পাইতে পারি যেটা আসলে আমাদের সবার জন্য ভালো হবে। আমি মনে করি এটা পজিটিভ, সরকার এটাকে চাপ হিসেবে না দেখে বরং ইতিবাচক হিসেবে দেখে। ধন্যবাদ আজাদ মজুমদার, ধন্যবাদ মাসুদ কামাল। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন।